আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নিজের সম্পর্কে অভিযোগ নিয়ে কি বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ? অপুকে নিয়ে দ্বন্দ্বে আসিফ ও ইশরাক, দাবি স্ত্রীর। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করল জামাত। 5 বছর পর আবারও চালু হচ্ছে ভারত চীন সীমান্ত বাণিজ্য। নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল ইউরোপের একটি দেশ। এবার বিস্তারিত। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিষয়টা এখনও যেহেতু তদন্তাধীন আছে, অনুসন্ধান চলছে, তাই মন্তব্য করা উচিত না। তারপরও যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং আমার নামটা আসার পর আমি অবাকই হই। তিনি বলেন, জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। 2022 সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে সম্ভবত সে ছিল, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সঙ্গে আমার কখনো কথা বা দেখা হয়নি। আসিফ মাহমুদ আরও বলেন, এই ধরনের একটা অভিযোগ আসার পর আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম। আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি আসলে কি ঘটনা। তিনি দাবি করেছেন অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলে অত্যন্ত শঙ্কাজনক। গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সেই বক্তব্য আদায় করেছে বলে দাবি করেছেন অপুর স্ত্রী কাজী আনিশা। বৃহস্পতিবার 14 আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘরে এক সম্মেলনে তিনি এমন দাবি করেন। অপুর স্ত্রী বলেন, অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছে। গোপীবাগ ইশরাকের বাসা, সে অপুকে দিয়ে জোরপূর্বক এই কাজ করিয়েছে। অপুকে সাহায্য করার নামে এমনটা করা হয়েছে বলে মনে করছি। তারা উপদেষ্টা আসিফ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল। তিনি আরও বলেন, গতকালের ভিডিওটা কাটছাট করে প্রকাশ করা হয়েছে। স্টেটমেন্ট নেয়ার 14 দিন পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। 4 দিন রিমান্ডে রেখে অপুকে দিয়ে নাম বলানোর চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপিকে দাবানোর জন্য অপুকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রখ্যাত ধর্মীয় আলোচক ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করেছে জামাত। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের দাবি, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়। বৃহস্পতিবার 14 আগস্ট এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। বিবৃতিটি জামাত ইসলামীর ফেসবুক পেজে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেন। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। জামাতের আমির অভিযোগ করেন, হাসপাতালের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলা বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনই এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতেও দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদি জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের উপর কাঁদানো গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে, জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লাখ লাখ তৌহিদি জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, আল্লামা সাঈদী এখন আমাদের মধ্যে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে বিদেশে কোরআনের তাফসীর করেছেন। তার অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষ তার রেখে যাওয়া বক্তব্য আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত হচ্ছেন। সাঈদীর বর্ণাঢ্য জীবন নিয়ে বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদের সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তার রচিত ইসলামী সাহিত্য, তাফসীর ও সিরাত গ্রন্থ যুগ যুগ ধরে মানুষকে আলোর পথ দেখাবে। তার প্রতিষ্ঠিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামের দায়ী ও মুফাসসির তৈরি হয়ে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আঞ্জাম দেবে ইনশাআল্লাহ। আমি তার অবদানের কথা গভীরভাবে শ্রদ্ধায় স্মরণ করছি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্মরণ করছি তার ইলম, দাওয়াত ও ত্যাগময় জীবনকে। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের এক নির্ভীক কণ্ঠস্বর।
যিনি সারা জীবন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করেছেন, তবু তার কর্মপন্থা আমাদের মধ্যে বেঁচে আছে। এই কর্মপন্থার পথ ধরে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানবিক মর্যাদা সম্পন্ন একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করুন। তার দাওয়াতি কর্মপন্থা আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন এবং তার রেখে যাওয়া সংগ্রামের ধারা অব্যাহত রাখার শক্তি দিন। তার প্রত্যাশা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন। আমি জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে আল্লামা সাঈদীর জীবনের স্বপ্ন একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে শিবিরের গুপ্তকর্মীরা যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বৃহস্পতিবার 14 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, শিবির কর্মীরা তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আধিপত্য বিস্তার করেছে। সাধারণ শিক্ষার্থী পরিচয় বা গুপ্ত সংগঠনের সদস্যরা ঢাবি উপাচার্যের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন। গুপ্ত রাজনীতি মোকাবেলায় ব্যবস্থা নিতে গেলে অনলাইনে ব্যাশিং করা হয় শিক্ষকদের। ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসির উদ্দিন নাসির বলেন, ক্রমাগত বুলিং ও নানামুখী আক্রমণের শিকার হয়েও ছাত্রদল ডাকসু নির্বাচন এগিয়ে নিতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র রাজনীতির ধরন প্রণয়ে শীঘ্রই একটি কমিটি ঘোষণা করা হবে। উপাচার্য স্বীকার করেছেন, ক্যাম্পাসে মব সহ নানা সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। ছাত্রদলের হল কমিটি থাকবে জানিয়ে তিনি বলেন, হল পর্যায়ে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ন্ত্রিত পর্যায়ে থাকার কথা বলেছেন উপাচার্য। এ ব্যাপারে কমিটি করা হবে প্রশাসনের পক্ষ থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য 5 বছর ধরে স্থগিত থাকার পর পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে উভয় দেশ। 2020 সালে সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর ডনের। বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, বর্তমানে দুই দেশ এই বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার নয়াদিল্লিতে সফর করবেন। এর আগে জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর বেইজিং সফর করেছিলেন। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে জানান, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার আলোচনা চলছে, তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত বাণিজ্য উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুনরায় চালু হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য এবং ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে দেশগুলি সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা করেছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রাস ক্রাবিচ। বুধবার 13 আগস্ট এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। 2024 সালের 21 নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। নরওয়ে উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রাস ক্রাভিচ মঙ্গলবার জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেছেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে। ক্রাভিচ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এর আগে 2024 সালের মে মাসে নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন আইসিসির প্রধান কৌশলী করিম খান। সেই আবেদনের ভিত্তিতেই একই বছরের 21 নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এবার রাশিয়া সরকারের উপর গুরুতর অভিযোগ তুলেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি বলছে, রাশিয়া তাদের সেবা বন্ধ করার চেষ্টা করছে, তবে মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া কাজ চালু রাখার বার্তা দিয়েছে। বেশ কয়েক বছর ধরে রাশিয়া ইন্টারনেট জগতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। দেশটির সঙ্গে বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর বিরোধও চলছে প্রকাশ্যে। বিশেষ করে কন্টেন্ট ও ডেটা সংরক্ষণ নিয়ে রাশিয়ার কড়া আপত্তি আছে।
2022 সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর রাশিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অ্যাপের উপর বিরোধ বাড়ে। তবে হোয়াটসঅ্যাপ এটিকে সাধারণ জনগণের স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে দেখছে। হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে অভিযোগ করেছে, ব্যক্তিগত টু অ্যান্ড এনক্রিপ্টেড এবং মানুষের নিরাপদ যোগাযোগের অধিকার লঙ্ঘনের প্রচেষ্টাকে অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপ। এ কারণে রাশিয়া অ্যাপটি 10 কোটিরও বেশি রুশ নাগরিকের কাছ থেকে বন্ধ করার চেষ্টা করছে। যোগাযোগের অন্যতম অ্যাপটি অবশ্য রাশিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞ। একই সঙ্গে টেলিগ্রামও সম্প্রতি রাশিয়ার নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে। টেলিগ্রাম জানিয়েছে তাদের মডারেটররা প্ল্যাটফর্মের প্রকাশ্য অংশগুলো পর্যবেক্ষণে এআই টুল ব্যবহার করছে, যাতে প্রতিদিন লক্ষাধিক ক্ষতিকর বার্তা মুছে ফেলা যায়। বিষয়টি উদ্বেগের হিসেবে নিয়েছে টেলিগ্রাম। রাশিয়া জানিয়েছে প্রতারণা, সন্ত্রাসবাদ, অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ তা উপেক্ষা করেছে। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের মতে এ ব্লক কেবল কল পরিষেবায় প্রযোজ্য হবে ও প্ল্যাটফর্মগুলো রুশ আইন মেনে চললে তা তুলে নেওয়া হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি সেবার সঙ্গে একীভূত একটি রাষ্ট্র সমর্থিত মেসেজিং অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছে। ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো নিজস্ব প্ল্যাটফর্মকে উৎসাহিত করেছে এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো বিদেশি সেবার উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। তারপর থেকেই দেশটির হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। এবার খেলার খবর। এ নিয়ে এখন তেমন একটা তর্ক হয় না বললেই চলে। দুজনের ক্যারিয়ারের গ্রাফ যেয়ে গেছে দুই পথে। লিওনেল মেসি যেখানে বিশ্বকাপ সহ সব জিতেছেন, সেখানে নেইমারের জেতা হয়নি কিছুই। তিনি হয়ে আছেন আক্ষেপের প্রতীক হয়ে। এই সময়ে ব্রাজিল কিংবদন্তি গার্সন দাবি করেছেন, লিওনেল মেসির চেয়ে নেইমারই ভালো ফুটবলার। 3 বারের বিশ্বকাপ জয়ী গার্সন ব্রাজিলের রেডিও স্টেশন সুপার রাদিও তুপিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নেইমার নিয়ে এমন মতামত দিয়েছেন। দুজনের মধ্যে কাউকে নিতে হলে তিনি নেইমারকে বেছে নেবেন বলে মন্তব্য করেছেন। গার্সন বলেছেন, সে মেসির চেয়ে অনেক ভালো খেলোয়াড়, অনেক ভালো। আমার মনে হয় নেইমার মেসির চেয়ে ভালো। যদি বেছে নিতে হয় আমি নেইমারকেই চাইব। কাতারেই শেষ বিশ্বকাপ, এমন ইঙ্গিত 2022 বিশ্বকাপের আগেই দিয়েছিলেন নেইমার। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর ভাবনার কিছুটা বদল এনেছিল। পরের বছর ফেব্রুয়ারিতে TNT স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল তারকা 2026 বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নেইমার এখনও সেই পথেই আছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান সিরিয়াতে চোট কাটিয়েও ফিরেছেন। তবে নেইমারের চোটের বিষয়ে কিছু ধারণা করাই মুশকিল, কারণ ফিট হয়ে দলে ফেরা নেইমার যে কোনো মুহূর্তে আবারও চোটে ছিটকে যেতে পারেন। গার্সন মনে করেন নেইমার 80% ফিট হলেও অন্য সবার চেয়ে ভালো খেলবে। তিনি বলেছেন, এভাবে ও শতভাগ ফিট থাকবে না। আমার মনে হয় ও সেটা চায়ও না। টেকনিক্যালি নেইমার অসাধারণ। 80% ফিট থাকলেও ব্রাজিল দলে অন্য সবার চেয়ে ভালো খেলবে নেইমার। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।